আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে যোগ দেয়নি জামায়াত ইসলামী। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পরে যৌথ বিবৃতিতে নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণার পর এই ঘটনা ঘটল। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের মুলতবি অধিবেশনে সংলাপ শুরু হলেও জামায়াতের কোনো প্রতিনিধি দল যোগ দেয়নি। তবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে দলটির ৩ সদস্যের প্রতিনিধি দল এবং এনসিপির ৩ সদস্যের প্রতিনিধি দল সংলাপে যোগ দিয়েছে। আজকের বৈঠকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, আইনসভায় নারী প্রতিনিধিত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। দেশের যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস সোরেসের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। আমির খসরু আরও বলেন, বিএনপি দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চায়, যেখানে জাতীয় স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থাকবে। জাতীয় স্বার্থে ঐকমত্যের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। ব্রাজিলের মনোভাব নির্বাচিত সরকার হলে দুই দেশের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ দ্রুত ও সুবিধাজনক হবে বলেও জানান বিএনপির এই নেতা। বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও উপস্থিত ছিলেন। কাজ করার জন্য নির্বাচিত সরকারের জন্য তো সেটা অনেক সহজ হয়। স্বাভাবিকভাবে জনগণের আস্থা নিয়ে, জনগণের সমর্থন নিয়ে কাজ করতে হয়। সুতরাং আন্তর্জাতিকভাবে যেটা হয় সেটা তো আর বাংলাদেশের নিয়ন্ত্রণের বাইরে কোনো ঘটনা ঘটলে, কিন্তু সেটাকে মোকাবেলা করার জন্য তো স্বাভাবিকভাবে নির্বাচিত সরকারের সিদ্ধান্ত নিতে অনেক সুবিধা। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৪ জুন তারিখে আসামিরা হাজির না হলে ট্রাইব্যুনাল আইনের ১০-এর এই ধারা অনুযায়ী তাদের অনুপস্থিতিতে বিচার কাজ সম্পন্ন হবে। এ বিষয়ে প্রসিকিউটর এম.এইচ. তামিম বলেন, বর্তমান প্রযুক্তির যুগে আসামিরা নিশ্চয়ই মামলা সম্পর্কে অবগত হয়েছেন, তবুও নিয়ম অনুযায়ী পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এরপরও তারা উপস্থিত না হলে রাষ্ট্র নিয়োজিত আইনজীবীর মাধ্যমে বিচার কাজ এগিয়ে নেওয়া হবে। কোনো ব্যক্তি জানে না যে তার বিরুদ্ধে মামলা চলছে, এটি সাধারণত বিশ্বাসযোগ্য নয়। তারপরেও আইনের প্রত্যেকটি বিধান ফলো করার উদ্দেশ্যে এবং ন্যায় বিচারের স্বার্থে ট্রাইব্যুনাল এই আদেশ জারি করেছে। মার্কিন নাগরিক হয়ে নির্বাচনী আইন লঙ্ঘন করে ২০১৮ সালে এমপি হন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ। চাঁদাবাজি ও জমি দখল করে হয়ে উঠেছিলেন মাদারীপুরের ডন। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ৯টি বাড়ি ও ১০০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ জমা পড়লেও ব্যবস্থা নেয়নি দুদক। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর হত্যা ও জমি দখলসহ নানা অভিযোগে গোলাপের নামে মামলা হয়েছে। ১৫০ কোটি টাকা দুর্নীতির অভিযোগে মামলা করে দুদকও। বিস্তারিত আতিকা রহমানের রিপোর্টে সহযোগিতা করেছেন মাদারীপুর প্রতিনিধি সাইফুল ইসলাম। আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও প্রধানমন্ত্রী বিশেষ সহকারী এই দুই পদে থাকায় প্রভাব খাটিয়ে অবৈধভাবে গত ১২ বছরে বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক হন আব্দুস সোবহান গোলাপ। মার্কিন নাগরিক হয়েও নির্বাচনী আইন লঙ্ঘন করে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মাদারীপুর ৩ আসন থেকে এমপি হন। মাদারীপুরের এমপি ও স্থানীয় সরকার নির্বাচনের মনোনয়ন বাণিজ্য করে কামান কোটি কোটি টাকা।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 9টি বাড়ি ও 100 কোটি টাকার বেশি সম্পদ গড়েন গোলাপ। ঢাকায় রয়েছে তার 6-7টি ফ্ল্যাট ও ব্যবসা প্রতিষ্ঠান। অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট OCCRPর প্রতিবেদন অনুযায়ী 2023 সালে দুর্নীতি দমন কমিশনে গোলাপের দুর্নীতির অভিযোগ জমা ও হাইকোর্টের নির্দেশ থাকলেও সরকার কোনো ব্যবস্থাই নেয়নি। অভিযোগ রয়েছে শেখ রেহানার আস্থাভাজন হওয়ায় পার পেয়ে যান তিনি। বিস্করা সম্পদ লয়ে গেছে, আমাকে কইছে চাকরি দেব, টাকাও দেন না, চাকরিও দেন না, আর উল্লে খুললে মারছে ঘরে। এই দোকান হ্যাঁ ভাই ইনস্টার 6 লাখ টাকা হালাই দিছে। ও আমার যেহেনে জায়গা সেহেনে টাকা দেন না, পয়সা দেন না, লইয়া গেছে। 2022 সাল থেকে মাদারীপুরে আওয়ামী লীগের সিনিয়র নেতারা এক প্রকার বয়কট করেন গোলাপকে। 2015 থেকে 24 সাল পর্যন্ত এলাকার সাধারণ মানুষকে মামলা ও নির্যাতনের ভয় দেখিয়ে জমি দখল করেন। এসব জমিতে নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানও করেন গোলাপ। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর গোলাপের নামে বেশ কয়েকটি মামলা করে ভুক্তভোগীরা। আমার জায়গা জমি সব লইয়া গেছে। জোর জবত তুললেও জায়গা জমিন লইয়া দখল করে নিছে, নিয়া তার প্রতিষ্ঠান করছে। আমরা বাজারিতে যাওয়ায় আমার বড় ভাইরে 5 বছর তোমায় দেশে আইতে দেয় না, দাওয়ায় রাখছে। তারপর আমরা কেস করছি, কেস করার পরে ওই কেসটা তারা জোর জবত করে খালাস করছে। হ্যাঁ, আমাকে জায়গা জমি সবকিছু নিয়ে গেছে। আমার শ্বশুরের আমাকে উপরে অনেক নির্যাতন করে, হ্যাঁ অনেক অত্যাচার করে। আমাকে বাড়ি থাকতেও দেন, আমার কোনো দেওয়ার বাসর কেউ থাকতে পারে না, হার কারণে বাড়ি। গোলাপের ঢাকায় বাড়ি সহ নিউ ইয়র্কে $40 লাখ 9টি বাড়ি ও 51টি ব্যাংক হিসেবে 97 কোটি 63 লাখ টাকা প্রমাণ পাওয়ায় মামলা করেছে দুদক। গত বছরের 25 আগস্ট দেশ ছেড়ে পালানোর সময় গ্রেফতার হন আব্দুস সোবহান গোলাপ। আতিকা রহমান, RTV। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি দাম বাড়লেও দেশের বাজারে বাড়ানোর চিন্তা নেই বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, আগের দামে জ্বালানি সহ প্রয়োজনীয় সকল পণ্য আমদানি করা হচ্ছে। সরকার যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, এখনই প্রস্তুত থাকতে হবে এমনটি মনে করছে না উপদেষ্টা পরিষদ। আমরা অবজার্ভ করছি এই যে গ্যাস প্রাইস বা LNG প্রাইস যদি বেড়ে যায়, এটা উইল টেক কেয়ার অফ। আজকে যেটা দিলাম ওটা ওল্ড প্রাইসে ওরা কোট করেছে, ভাগ্য ভালো যে ওই প্রাইসে আমরা পাবো আপাতত। বাট আমরা অবজার্ভ করছি যদি যুদ্ধটা বেশি দিন চলে, এটা এফেক্ট যদি হয়, তখন আমাদের উপর একটু প্রেশার পড়বে। স্থানীয় সরকারের আইন অনুযায়ী শপথ গ্রহণের আগ পর্যন্ত মেয়রের দায়িত্ব নেবেন না বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তবে আন্দোলনের কারণে নাগরিকদের জরুরি সেবা বন্ধ যেন না হয়ে যায়, সেজন্য দক্ষিণ সিটি কর্মকর্তা কর্মচারীদের দিক নির্দেশনা দিচ্ছেন বলে জানান তিনি। দুপুরে নগর ভবনের ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে বিএনপি নেতাকর্মীদের গণ অবস্থান কর্মসূচি শেষে এসব কথা জানান তিনি। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া গণমাধ্যম বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশ করেছে অভিযোগ করে ইশরাক বলেন, আসিফ শপথ ভঙ্গ ও নৈতিক অধিকার হারিয়েছেন, তাই তার পদত্যাগের দাবি জানান তিনি। এদিকে আজও নগর ভবনের মিলনায়তনে ঢাকা দক্ষিণ সিটির 70টি ওয়ার্ডের সচিবদের সাথে ডেঙ্গু নিধনে মত বিনিময় সভা করেছে ইশরাক। স্থানীয় সরকার বিভাগে আর কিছুই করণীয় নেই, তবে শপথ অনুষ্ঠানকে বিলম্ব করার জন্য ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল দায়ের করবে কিনা, নির্বাচনী ট্রাইব্যুনালে আর্জি সংশোধনের সুযোগ নেই ইত্যাদি বিষয় প্রশ্ন তুলে কাল বিলম্ব করে শপথ অনুষ্ঠানের আয়োজন থেকে বিরত থাকে। মূলত স্থানীয় সরকার উপদেষ্টা রাজনৈতিক ও আর্থিক অন্যায়ভাবে লাভবান হওয়ার জন্য তার পছন্দের একজন ব্যক্তিকে প্রশাসক নিয়োগ করে আর্থিক ও রাজনৈতিকভাবে ফায়দা মেটানোর চেষ্টা করছেন। এক্ষেত্রে জনাব সচিব ভুইয়া দেশের জনগণের ম্যান্ডেটকে অবজ্ঞা করেছেন, গণতন্ত্রকে বিভ্রান্তি দেখিয়ে অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছেন, যা প্রতারণার সামিল। প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত হলেও নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিনে বরাদ্দ কমায় উদ্বেগ জানিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে 2025-26 অর্থ বছরের ওয়াশ খাতের বরাদ্দ কমায় SDG বাস্তবায়ন ও প্রান্তিক জনগোষ্ঠী জীবন ও জীবিকার ঝুঁকি আরও বাড়বে। প্রস্তাবিত বাজেট নিয়ে PPRC ও ওয়াশ নেটওয়ার্কের সংবাদ সম্মেলনে এমনটা জানান অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান। গ্রাম ও শহর অঞ্চলভিত্তিক বৈষম্যহীন বাজেট বরাদ্দ নিশ্চিতের তাগিদ দেন তিনি।
নিম্নমুখী এমন বাজেট বরাদ্দের সমালোচনা করে পাশের আগেই এ খাতের বরাদ্দ বাড়ানোর দাবি জানান বক্তারা। কোভিড প্রিপেয়ারনেসের একটা প্রকল্প ছিল মিনিস্ট্রি অফ হেলথের, ওটাতে কোনো বরাদ্দ নেই। যে কোভিড যেহেতু ছিল, গত বছরও কিন্তু বরাদ্দ ছিল, এই বছর এটা শূন্য। এইখানে ওই উদ্ভাবনী দক্ষতার একটা ঘাটতি আছে। কোভিড যেহেতু আবার মাথা চালা দিয়ে হয়েছে, আমি আশা করব যে 22 তারিখ এপ্রুভ করার আগে এই খাতে আবারও ওনারা একটু পুনঃচিন্তা করবেন। ডেঙ্গু জ্বরে গত 24 ঘন্টায় সারা দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন 234 জন। ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। ঢাকার হাসপাতালগুলোতেও বাড়ছে ডেঙ্গু রোগী। ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হবে উল্লেখ করে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণ করে প্রান্তিক পর্যায়ে পরীক্ষার ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। কুমিল্লার দাউদকান্দি থেকে বাবা ছেলে ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন 3 দিন ধরে। পাশাপাশি 2টি শয্যায় চলছে তাদের চিকিৎসা। জ্বর থাকাতে প্রচুর জ্বর থাকে, তারপরে খাওয়া দাওয়া খাইতে পারে না, এই ধরনের একটা আক্রান্ত থাকে আর কি। রক্ত টেস্ট করালাম পরের দিন। ডেঙ্গু আক্রান্তদের সেবা দিতে ছুটে আসছেন চিকিৎসক, দিতে হচ্ছে অক্সিজেন, অনেকের প্রয়োজন পড়ছে আইসিইউর। এবছর ডেঙ্গুর পরিবর্তন বিপজ্জনক। ব্যাক পেইন, প্রচণ্ড জ্বর, শরীরে র্যাশ ওঠা, এগুলো আগে ডেঙ্গুর উপসর্গ ছিল। এখন জ্বর কম, কারো কারো আবার জ্বর থাকে না, আবার অনেকের পেট খারাপ, বমির সমস্যা দেখা দিচ্ছে। আসলে ডেঙ্গুটা এখন মোটামুটি ভালো একটা মহামারীর মতো হয়ে গেছে আমাদের এলাকাতেও। কুমিল্লা দাউদকান্দিতে মোটামুটি অনেক রোগী আক্রান্ত। এখানে প্রতিদিনই 5 থেকে 10 জন করে আসতেছে যাইতেছে। মাথা ব্যথা, বমি, পাতলা পায়খানা, কোমরে ব্যথা, পুরো শরীর ব্যথা। ডাক্তার দেখানোর পরে ডাক্তার বললো যে ডেঙ্গু ধরা পড়ছে, আপনারা তাড়াতাড়ি পারেন ভর্তি করেন। যদি বেশি খারাপ হয় তাহলে ভর্তি থাকতে হইব 2-3 দিন, আর যদি ভালো হয় তাহলে বাসায় পাঠাই দিব আর কি। ডেঙ্গুর প্রজননের জন্য উপযোগী মৌসুম এখন। তাছাড়া বৃষ্টির কারণে অনেক জায়গায় পানি জমে থাকার কারণে আরও ঝুঁকি বাড়িয়ে দিয়েছে, এমনটাই মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুস্তাক হোসেন। বরিশাল এবং বরগুনাতে দেখছি আমরা গুরুতর রোগীর সংখ্যা বাড়ছে। আমাদের আশঙ্কা হচ্ছে সেখানে আগে যে সেরোটাইপটা ছিল একটা নতুন সেরোটাইপ হয়েছে। এই দুটো সেরোটাইপ মিলে যদি আক্রান্ত হয় তাহলে তাদের ক্ষেত্রে বিপদটা বেশি হয়। মৃত্যু যদি কমাতে হয়, স্বাস্থ্য যে চিকিৎসা সুবিধা এটাকে বিকেন্দ্রীকরণ করতে হবে। গ্রামে হোক শহরে হোক, আপনার বাড়ির পাশে ডেঙ্গু পরীক্ষা করার জন্য অন্তত নমুনা কালেকশন, নমুনা সংগ্রহ করার ব্যবস্থা থাকতে হবে। তাহলে একজন রোগী আগে থেকে জানতে পারবে তার ডেঙ্গু কিনা, সে বিশ্রামে যাবে বা চিকিৎসায় যাবে। ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন সহ স্থানীয় প্রশাসনের তৎপরতা বাড়ানোর পাশাপাশি সামাজিক সচেতনতা জরুরি বলেও মনে করেন এই স্বাস্থ্যবিদ। দীপন দেওয়ান, RTV, ঢাকা। সকাল থেকে ভারী বৃষ্টির কারণে খুলনা শহরে তৈরি হয়েছে তীব্র জলাবদ্ধতা। নগরীর শিববাড়ি মোড়, রয়্যাল মোড়, ডাকবাংলা, রূপসা, ফেরিঘাট, বাস্তুহারা কলোনি এবং বয়রা বাজারে হাঁটু সমান পানি জমেছে। এতে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। স্থানীয়রা বলছেন, সিটি কর্পোরেশনের অনুন্নত ড্রেনেজ ব্যবস্থার কারণে পানি নামতে পারছে না। দেশে দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলের 8টি জেলার উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে হতে পারে বজ্র বৃষ্টিও। দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য একটি সতর্কবার্তা জারি করে আবহাওয়া অফিস। যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিও হতে পারে। ঝড়ের আশঙ্কায় সংশ্লিষ্ট জেলার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ফুলবাড়ি উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছে। পুলিশ জানায়, সকাল 6:45 নাগাদ ঝিরিঝিরি বৃষ্টিতে দিনাজপুর শহর থেকে ফুলবাড়ি যাওয়ার সময় মোটরসাইকেলটি অপর দিক থেকে আসা একটি
পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের এক আরোহী নিহত হন। অপর মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে নেওয়ার সময় মৃত্যু হয়। অন্যদিকে দিনাজপুরের নবাবগঞ্জে ভাদুরিয়া মহাসড়কের বাজিতপুরে 2 ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। দর্শক, দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।